গুড ইভিনিং সবাইকে। আজ হলো 9 আগস্ট রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরে অবশেষে সামাজিক মাধ্যমে আগাম বার্তা দিয়ে বেঙ্গালুরুতে আত্মহত্যা করল পাথারকান্দির এক যুবক। 20 বছরের এই হতভাগ্য যুবকের নাম প্রদীপ সাঁওতাল। তার বাড়ি স্থানীয় কুকিতল জিপির বড় পুতনিতে। বাবার নাম ভীম সাঁওতাল। হৃদয় বিদারক এই ঘটনা সম্পর্কে মৃতের পরিবার সূত্রে জানা যায়, আর্থিক অভাব অনটনের কারণে জীবিকার সন্ধানে বেঙ্গালুরুতে পাড়ি দিয়েছিল প্রদীপ। সেখানেই প্রেমগঠিত মানসিক অস্থিরতায় সে ভেঙে পড়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়। এর আগে মৃত যুবকটি সামাজিক মাধ্যমে তার মৃত্যুর জন্য প্রেম বিচ্ছেদের কথা উল্লেখ করে একটি পোস্ট করে। ঘটনার খবর পেয়ে মৃতের পরিবারের লোকজন ভেঙে পড়ে প্রথমে যোগাযোগ করেন স্থানীয় ব্লক সভাপতি সজল কর্মীর সঙ্গে। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয় পুলিশ সহ মণ্ডল সভাপতি সোনালী চৌধুরী ও মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নজরে আনেন। পরে মন্ত্রী কৃষ্ণেন্দু নিজের উদ্যোগে তড়িঘড়ি মরদেহ বাড়িতে আনার ব্যবস্থা করে দেন। শুক্রবার রাতে মৃতদেহ বিমানে কুম্বিগ্রাম এসে পৌঁছায়। পরে নিয়ে আসা হয় নিজ বাড়িতে। শনিবার সকালে গ্রামবাসীর উপস্থিতিতে মৃতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অপরদিকে কুমারপাড়ায় নিহত 4 জনের পরিবারে 3 লক্ষ করে আর্থিক সাহায্য শীঘ্রই, বললেন সাংসদ ডক্টর রাজদীপ। শিলচর কুমারপাড়ায় সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত নন্দন পাল, দেবাশিস পাল, সুদীপ পাল ও নিলয় পালের শোকসন্তপ্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করবে রাজ্য সরকার। আসাম সরকারের পক্ষ থেকে অসহায় 4টি পরিবারকে 3 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বিষয়টি সামাজিক মাধ্যমে তুলে ধরে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায়। বিধায়ক জানিয়েছেন, শনিবার সকালে তাকে ফোন করে মুখ্যমন্ত্রী আর্থিক সহায়তার কথা জানিয়েছেন। সঙ্গে সঙ্গে বিধায়ক বিষয়টি জেলা আয়ুক্তের নজরে আনেন। এরপর কুমারপাড়ার মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলোর ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য তথ্য সংগ্রহের তোড়জোড় শুরু হয়। বিধায়ক জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আগামী সব মঙ্গলবারের মধ্যে 4টি পরিবারের হাতে সরকারের আর্থিক সহায়তা তুলে দেওয়া হবে। রাজদীপ এও বলেন, এই আর্থিক সহায়তা প্রিয়জন হারানোর অপূরণীয় ক্ষতির কোনো বিকল্প নয়। তবে এই কঠিন ও দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে তাদের প্রতি সরকারের মানবিক সহমর্মিতার বহিঃপ্রকাশ। এই মর্মান্তিক ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জ্ঞাপন করেন তিনি। উল্লেখ্য, গত 31 জুলাই কুমারপাড়ায় আকস্মিক দুর্ঘটনায় 4 শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনার 1 সপ্তাহ পর সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার ঘোষণা করা হলো। অপরদিকে পুকুরসম গর্তে বসেই দর্না, বেহাল জাতীয় সড়ক নিয়ে ক্ষোভ বদরপুরে। জাতীয় সড়কের বেহাল দশায় অতিষ্ঠ বদরপুরবাসীর ক্ষোভ এবার ফেটে পড়ল রাজপথে। 37 নম্বর জাতীয় সড়কের বিশাল বিশাল গর্ত এবং এর জন্য যাতায়াতের চরম দুর্ভোগের প্রতিবাদে শনিবার বদরপুর চৌমাথায় রাস্তায় বসেই ধর্ণা ও বিক্ষোভে সামিল হলেন স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সমাজকর্মীরা। এদিন বেলা 11টা থেকে শুরু হয় প্রতিবাদ কর্মসূচি। উমরপুর রাজারটিলা জেলা পরিষদ সদস্য জিল্লুর নূর চৌধুরী, এআইডিএফের জেলা সভাপতি সাব্বির আহমেদ শিবু, উসামা মামরুর চৌধুরী, চাপড়া জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য তৌফিক উদ্দিন আহমেদ এবং আরও বিশিষ্ট মানুষ এতে অংশ নেন। NHIDCL হায় হায়, বিজেপি সরকার হায় হায়, নীতিন গাডকারি হায় হায়। বিক্ষোভকারীদের এমন স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে বদরপুর চৌমাথা। রাস্তার পুকুরসম গর্তগুলোর মধ্যে বসেই তারা প্রতিবাদ জানান এবং দ্রুত রাস্তা সংস্কারের দাবি তুলেন। প্রতিবাদকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, 24 ঘন্টার মধ্যে বড় বড় গর্ত ভরাট করে রাস্তা চলাচলের উপযোগী না করা হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বেলা 1:30 নাগাদ NHIDCL পক্ষ থেকে নির্মাণ সংস্থা একে বিল্ডারের প্রতিনিধিরা ধর্নাস্থলে এসে পৌঁছান। পরে বদরপুর থানার প্রেক্ষাগৃহে প্রতিবাদকারীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্মাণ সংস্থার প্রতিনিধিরা লিখিতভাবে আশ্বাস দেন, আগামী 3 থেকে 4 দিনের মধ্যে রাস্তা চলাচলের উপযোগী করে দেওয়া হবে। এই লিখিত আশ্বাস পাওয়ার পর ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেন প্রতিবাদকারীরা। এখন 3-4 দিনের মধ্যে প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হয় সেদিকেই তাকিয়ে বদরপুরবাসী। অপরদিকে 25-এর বন্যার ক্ষতিপূরণ পায়নি পশ্চিম কাঠিগড়ার 71 পরিবার। 1 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও বন্যার ক্ষত আজও শুকোয়নি। 2025 সালের বন্যা ক্ষতিগ্রস্ত পশ্চিম কাঠিগড়ার
ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রংপুর এলাকার ৭১টি পরিবার আজও সরকারি ক্ষতিপূরণ থেকে বঞ্চিত বলে অভিযোগ উঠছে। ৭১টি পরিবারের অভিযোগ, ২০২৫ সালের বন্যার সময় প্রশাসনের নির্দেশ মেনে তারা প্রত্যেকেই নির্ধারিত লাল কার্ডে প্রয়োজনীয় সব তথ্য জমা দিয়েছিলেন। প্রশাসনের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছিল যে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে সরকারি আর্থিক অনুদান পৌঁছে দেওয়া হবে, কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি আজও অধরাই থেকে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের বন্যার সময় ২৭০ নম্বর রংপুর এলপি স্কুলের ২ নম্বর ত্রাণ শিবিরে মোট ৭১টি পরিবার আশ্রয় নিয়েছিল। সরকারি উদ্যোগে ক্ষতিগ্রস্ত বাড়িঘরের জন্য আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে প্রত্যেক পরিবারের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। তখন সবারই বিশ্বাস ছিল দুর্যোগ কেটে গেলে সরকার তাদের পাশে দাঁড়াবে, কিন্তু সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি আর্থিক সহায়তা বিতরণ শুরু হলেও বিস্ময়করভাবে এই ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া ৭১টি পরিবারের একজনেরও নাম সরকারি তালিকায় পাওয়া যায়নি। এই ঘটনায় ক্ষোভ ও হতাশা আরও তীব্র হয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে নৃপেন্দ্র দাস, আব্দুল আহাদ বড়ভূঁইয়া, বিজেপির ৩ নম্বর বুথ সভাপতি গোবিন্দ কুমার চক্রবর্তী, রসময় দাস, সুখেন্দুচন্দ্র দাস, আহাদ উদ্দিন, অঞ্জলি রানী দাস, কমলা বিবি সহ অন্যান্য ভুক্তভোগী নারী পুরুষ জানান তারা বিষয়টি নিয়ে রংপুর এলপি স্কুলের শিক্ষক মুস্তাক উদ্দিন বড়ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি সমস্ত আবেদনপত্র যথাযথভাবে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছেন বলেও ভুক্তভোগীদের অবগত করেছেন। কিন্তু এলাকাবাসীর প্রশ্ন, যদি সত্যি সব আবেদনপত্র জমা হয়ে থাকে তাহলে ৭১টি পরিবারের একজনের নাম সরকারি তালিকায় না আসার কারণ কি? এই প্রশ্নের সন্তোষজনক কোনো উত্তর মেলেনি। গ্রামবাসীদের অভিযোগ, যদি আবেদনপত্র যথাযথভাবে দপ্তরে পাঠানো হয়ে থাকে তাহলে পুরো তালিকা কীভাবে বাদ পড়ল? আর যদি আবেদনপত্র পাঠানো না হয়ে থাকে তাহলে এতদিন ধরে ক্ষতিগ্রস্ত মানুষকে আশ্বাস দেওয়া হলো কেন? এই রহস্যের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা জনসমক্ষে তুলে ধরার দাবি জানিয়েছেন তারা। ভুক্তভোগীদের আরও বক্তব্য হচ্ছে, বন্যার তাণ্ডবে অনেকের বসতঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বহু পরিবার আজও অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে পারেনি। সরকারি ক্ষতিপূরণের আশায় দীর্ঘদিন অপেক্ষা করার পর তালিকায় নিজেদের নাম না দেখে তারা খুবই মর্মাহত, ক্ষুব্ধ। এলাকাবাসীর দাবি, বন্যার জল সর্বপ্রথমে তাদের এলাকা অতিক্রম করে ঘরদুয়ার ডুবিয়ে দেয়। তাই প্রকৃত ক্ষতিগ্রস্তদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হোক। এই ৭১টি পরিবারের একটাই প্রশ্ন, প্রাকৃতিক দুর্যোগে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার পরও যদি সরকারি সহায়তার তালিকা থেকে তাদের নাম বাদ পড়ে তবে তারা ন্যায় বিচার পাবে কোথায়? অপরদিকে কয়েদিকে উন্নত খাবারের জন্য প্রতি মাসে ৫,০০০, শ্রীভূমির জেলারের বিরুদ্ধে মারধরের অভিযোগ, মামলা গৌহাটি হাইকোর্টে। কয়েদিকে ভালো খাবার পরিবেশনের জন্য প্রতি মাসে ৫,০০০ টাকা দিতে হচ্ছে জেল কর্তৃপক্ষকে। এরপরও পরিবারের সদস্যদের সঙ্গে ওই কয়েদির দেখা করানোর বিনিময়ে অর্থ দাবির অভিযোগ উঠছে শ্রীভূমির জেলা কারাগারের জেলারের বিরুদ্ধে। এমনকি ওই কয়েদিকে মারধরের অভিযোগও উঠেছে। এ নিয়ে ওই জেলারের বিরুদ্ধে গৌহাটি হাইকোর্টে মামলা করেছেন কয়েদির বাবা আব্দুল জব্বার। অন্যদিকে ওই ব্যক্তির অভিযোগের সত্যতা অস্বীকার করেছেন জেলার। ফের কয়েদির কাছে টাকা দাবির অভিযোগ উঠেছে জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এবার টাকার জন্য এক কয়েদিকে মারধর করা হয়েছে। চোখের সামনে ছেলেকে মার খেতে দেখে আদালতের দ্বারস্থ হয়েছেন কয়েদির বাবা। এ নিয়ে গৌহাটি হাইকোর্টে মামলা করেছেন তিনি। আব্দুল জব্বারের অভিযোগ, তার ছেলে 10 মাস থেকে কারাগারে রয়েছে। ছেলেকে ভালো খাওয়া দাওয়া দেওয়ার জন্য জেল কর্তৃপক্ষ প্রতি মাসে ৫,০০০ টাকা দিতে হচ্ছে। গত বৃহস্পতিবারও দিয়েছেন। জব্বারের অভিযোগ, গতকাল নাতনিকে সঙ্গে নিয়ে জেলে দেখা করতে আসেন তিনি। ছেলের সঙ্গে দেখা করানোর বিনিময়ে জেলের এক কর্মী তার কাছে ২০০ টাকা দাবি করেন। বাধ্য হয়ে ওই জেল পুলিশের হাতে ২০০ টাকা তুলে দেন। এরপর ছেলের সঙ্গে দেখা করার সুযোগ পান তিনি। ওই সময় মাসিক ৫,০০০ টাকাও তুলে দেন, কিন্তু ওই টাকা তিনি ছেলের হাতে কেন দিলেন বলে গর্জে উঠেন এক কারা পুলিশ। এই টাকা নাকি তাদের হাতে দিতে হয়, সেখানে ছেলের হাতে টাকা দেওয়া ঠিক হয়নি। এ নিয়ে তার ছেলেকে মারধর শুরু করেন ওই কারারক্ষী। এক সময় জেলারও তার ছেলেকে মারধর করেন। অভিযোগ আব্দুল জব্বারের। এ নিয়ে তিনি গৌহাটি হাইকোর্টে মামলা করেছেন। এদিকে জেলার ওই কয়েদির বাবার যাবতীয় অভিযোগ খণ্ডন করেন। তিনি বলেন, চিড়ের সঙ্গে লুকিয়ে ছেলেকে মোবাইল ফোন দিতে গেলে হাতে নাতে ধরা পড়েন জব্বার। এখন তিনি মিথ্যে মামলা করেছেন। উল্টো দিকে কারাগারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার আহ্বান জানান জব্বার। তিনি বলেন, আমি মোবাইল ফোন নিয়ে গেলে তা অবশ্যই সিসিটিভি ফুটেজে দেখা যাবে। আজকের বিশেষ সংবাদ
এখানেই সমাপ্ত।